একজন টিচার যদি চায় যে আমি গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটা প্রশ্ন করব, তাহলে কিছু টপিক অটোমেটিক্যালি সামনে চলে আসে, যাদের মধ্যে এই ইনঅর্গানিক গ্রাফাইট বা অজৈব গ্রাফাইট একটা। যেমন গত বছর একটা প্রশ্ন আসছিল যে ক্ল্যাথোরেট কম্পাউন্ড কি। যদিও এই টপিকটা আমি একাধিক কোর্সে পড়াইছি, বাট কখনোই আমি শিওরিটি দিয়ে বলতে পারি নাই যে এটা পরীক্ষায় আসবেই। কারণ তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখো, সেখানে তুমি দেখবা যে একদম প্রশ্ন দেখলেই বোঝা যায় যে কোন কোন টপিকগুলো প্রশ্ন আসবে, কোন কোন টপিকগুলো আসবে না। বাট গত বছর, এই ঠিক গত বছর আমাদের সবগুলা বোর্ড অ্যানালাইসিস করে দেখবা যে তুমি বিগত 10 বছরের প্রশ্নের প্যাটার্ন থেকে একটু ডিফারেন্ট প্যাটার্নে কোশ্চেন হয়েছে। তো যার কারণে এই যে টপিকগুলা, যেগুলো ধরো আমি ক্লাসে বলছি যে আমার মন বলতেছে এটা কোনো না কোনো দিন আসবে, কিন্তু পরীক্ষায় চলে আসছে। সো এরকম যদি প্রশ্ন হয় যে প্রশ্ন একটু ডিফারেন্ট হবে, তখন এই ধরনের টপিকগুলো অটোমেটিক সামনে আসবে। ঠিক আছে, যেমন প্রত্যেকটা বোর্ডেই কিন্তু গতবার একটু ডিফারেন্ট প্রশ্ন হয়েছে, এবং এই জন্য পাশের হারও কিন্তু ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে। তো এমন না যে এই প্রশ্নগুলো অনেক কঠিন, মানে এই টপিকগুলো অনেক কঠিন, পারবা না, এই না সেই না, হুদায় খুবই সিম্পল জিনিস। বাট আমরা অনেক কিছু আমাদের পড়তে হয়, সেই জন্য কিছু কিছু জিনিস আমাদের ছাড়তে হয়, এগুলো আমরা ছেড়ে যাই। বাট তুমি আমাকে 5 মিনিট টাইম দাও, এই টপিকটা আমি পড়াই, তারপর দেখবা যে এই যে জিনিসটা আসলেই ইন্টারেস্টিং এবং সহজ জিনিস, পরীক্ষায় আসলে পারার মতো। কারণ কেন জানি আমার মন বলতেছে যে এই টপিকটাও কোনো না কোনো বোর্ডে চলে আসতে পারে। ঠিক আছে, তো খেয়াল করো বাচ্চারা, এটা কি? এটা হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট বা অজৈব গ্রাফাইট। জিনিসটা কি দেখো, জিনিসটা দেখো, বোরন আর নাইট্রোজেনের মধ্যে, বোরন আর নাইট্রোজেনের মধ্যে হাই টেম্পারেচারে বিক্রিয়া হয়। ঠিক আছে, হাই টেম্পারেচারে রিয়াকশন হয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? এটা প্রায় 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন হয় বোরন নাইট্রাইট। বোরন নাইট্রাইট, এই যে বোরন নাইট্রাইট, এই বোরন নাইট্রাইটকে বলা হয় ইনঅর্গানিক গ্রাফাইট। এখন ধরো পরীক্ষায় যদি এমসিকিউ আসে, এমসিকিউ আসলে তোমাকে জিজ্ঞেস করবে যে নিচের কোনটি ইনঅর্গানিক গ্রাফাইট, সেখানে অপশনে বোরন নাইট্রাইট থাকবে, দাগাই দিলা, ফাইন। বাট তোমাকে যদি রিটেনে প্রশ্ন করে যে ইনঅর্গানিক গ্রাফাইট কি ব্যাখ্যা করো, বা কেন এটাকে ইনঅর্গানিক গ্রাফাইট বলা হয়, তখন তো কিছু লিখতে হবে। সো আমরা ওই পর্যন্ত প্রস্তুতিটা নিব যে তখন আমরা কি লিখবো আসলে। দেখো ভাই, খেয়াল করো, এই যে বোরন নাইট্রাইট, এই বোরন নাইট্রাইটের স্ট্রাকচারটা কীরকম জানো? এই বোরন নাইট্রাইটের স্ট্রাকচারটা এরকম, দেখো তোমরা বেনজিনের যে স্ট্রাকচার দেখো না, গ্রাফাইটের যে স্ট্রাকচার, ওই রকমই। ধরো এই হচ্ছে তোমার বোরন, এইখানে হচ্ছে নাইট্রোজেন, এইখানে একটা নাইট্রোজেন, এই জায়গায় একটা বোরন, এইখানে একটা বোরন, আর এই হচ্ছে নাইট্রোজেন। এই যে, তাহলে এইখানে দ্বিবন্ধন, এইখানে একক বন্ধন, এইখানে দ্বিবন্ধন, এইখানে একক বন্ধন, এইখানে দ্বিবন্ধন। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে, এই স্ট্রাকচারটাই আমরা বলি হচ্ছে কি? ইনঅর্গানিক গ্রাফাইট। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট। ইনঅর্গানিক গ্রাফাইট। ইনঅর্গানিক গ্রাফাইট, গ্রাফাইট। এখন কথা হচ্ছে যে কেন, কেন, এটার কারণ কি? তো এই কারণগুলো ব্যাখ্যা করলে তুমি জাস্ট খুব বেশি না, মানে জাস্ট 2টা কারণ লিখলে কিন্তু হয়ে যাচ্ছে, যে 2টা কারণ, 2টা কারণ। দেখো এইখানে যে স্ট্রাকচারটা, এটা কিন্তু এইখানে মানে 100% কমপ্লিট না, এটা ইনকমপ্লিট। এইখানে এই যে একটা সরভুজাকৃতির স্ট্রাকচার তুমি দেখতেছো, এইটা এই দিকে আরো যুক্ত হবে, এই দিকে আরো যুক্ত হবে, বা ওই দিকে যুক্ত হবে, এই দিকে যুক্ত হবে, একটা বিশাল আকৃতির অনুগঠন করবে। ঠিক আছে, তো আমরা জাস্ট একটা দেখাই দিলাম যে এরকম, এর সাথে আরো যুক্ত হয়ে 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 বড় অনুগঠন করবে। এই যে সরভুজাকৃতির যে স্ট্রাকচারটা, গঠনটা, এটা কিন্তু আমাদের যে গ্রাফাইট, গ্রাফাইটেরও আছে, গ্রাফাইটেরও আছে। তো তাহলে খেয়াল করো, তুমি এখানে কি কি লিখতে পারবা? যে তোমাকে যখন কারণ ব্যাখ্যা করতে বলবে, তুমি কি 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 লিখতে পারবা? তোমাদের যেটা অ্যাকচুয়াল গ্রাফাইট, যেটা এই যে গ্রাফাইট, অ্যাকচুয়াল গ্রাফাইট, আর হচ্ছে কি, আর হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট। কেন আমরা এটা কি ইনঅর্গানিক গ্রাফাইট বলতেছি? ইনঅর্গানিক গ্রাফাইট, গ্রাফাইট। দেখো ভাইয়া, এই যে গ্রাফাইটের স্ট্রাকচার কেমন? এটার স্ট্রাকচার হচ্ছে যে ষড়ভুজ আকৃতির, ষড়ভুজ আকৃতি। আর এই যে ইনঅর্গানিক গ্রাফাইট, এটার স্ট্রাকচার কেমন? ষড়ভুজ আকৃতির, সিম্পল। এটাও হচ্ছে ষড়ভুজ আকৃতির, ষড়ভুজ আকৃতি। ঠিক আছে, এরপরে আসো, এরপর আসো এই যে গ্রাফাইট, গ্রাফাইট যেখানে, গ্রাফাইটে কার্বন কার্বন, গ্রাফাইটে কার্বন কার্বন,
কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত জানো? বন্ড লেন্থ কত? বন্ড লেন্থ হচ্ছে 0.142 ন্যানোমিটার। আর ইনঅর্গানিক গ্রাফাইটে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, ইনঅর্গানিক গ্রাফাইটে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.145 ন্যানোমিটার। হুইচ ইজ ভেরি ক্লোজ, খুবই ক্লোজ, প্রায় সিমিলার। ঠিক আছে, আবার তোমার এইখানে এই যে গ্রাফাইটে সংকরায়নটা কি জানো? গ্রাফাইটের সংকরায়ন হচ্ছে sp2। আবার ইনঅর্গানিক গ্রাফাইটের সংকরায়ন কি ভাইয়া? বুঝতেই পারতেছো, সিমিলার হবে, তাই না? ইনঅর্গানিক গ্রাফাইটের সংকরায়ন হচ্ছে sp2। ওকে, তাহলে এইবার যখন তোমাকে বলবে যে কেন আমরা এটাকে ইনঅর্গানিক গ্রাফাইট বলতেছি, তখন তুমি কি করবা? তখন তুমি বলবা যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, দেখুন আমাদের গ্রাফাইটের আকৃতি সরভুজাকৃতি, আমাদের ইনঅর্গানিক গ্রাফাইটের সরভুজাকৃতি। অর্থাৎ ইনঅর্গানিক গ্রাফাইট বলতে আমরা বোরন নাইট্রাইটকে বোঝাচ্ছি এখানে। ঠিক আছে, এরপরে এই গ্রাফাইটে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.142 ন্যানোমিটার, ইনঅর্গানিক গ্রাফাইটে 0.145 ন্যানোমিটার। এবং এই দুইটারই সংকরায়ন হচ্ছে sp2। তো যেহেতু অনেকগুলা সাদৃশ্য আছে, এদের মধ্যে মিল রয়েছে, সেজন্যই বোরন নাইট্রেটকে ডিয়ার স্যার, প্রিয় স্যার, আমরা কি বলি? আমরা ইনঅর্গানিক গ্রাফাইট বলি। সো হোপফুলি এই ভিডিওটা দেখার পরে আর তোমার এই টপিকটা অত কঠিন মনে হবে না এবং পরীক্ষায় আসলে ইজিলি লিখতে পারবা। যদি হুট করে দেখে থাকো, দেখার সময় না থাকে, ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারো। এই ধরনের টপিকগুলো ইন্টারেস্টিং এবং যে কোনো দিন পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, সো আমি এরকম আরও কিছু টপিক যেগুলো মজার এবং যেগুলা একটু এক্সেপশনাল, পরীক্ষায় আসার মতো বা আসতে পারে, এই টাইপের কিছু টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সো সবাই তোমরা বাচ্চারা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।